গুড আফটারনুন সকলকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে, আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং স্ক্রিন আমার ভয়েসও আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। চলুন প্রত্যেকে একটু জানান যে আমার অডিও ভিডিও ঠিকঠাক রয়েছে কিনা। চলুন, সানিয়া ম্যাডাম বলছেন ক্লিয়ার স্যার, শিপ্রা ম্যাডামও বলছেন ক্লিয়ার স্যার। চলুন বাকিদের ঠিকঠাক সব। চলুন, শিউলি ম্যাডাম বলছেন ক্লিয়ার স্যার। বাহ, চলুন। তো আপনারা জানেন যে আমাদের লক্ষ্য হচ্ছে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাই তো? একদম। তো আমাদের লক্ষ্য হচ্ছে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আর আমাদের এক্সামের যে টেন্টেটিভ একটা ডেট সেটা দিয়ে দিয়েছে পর্ষদ। তো আমরা হাতে সময় যদি দেখি খুবই অল্প, এই খুবই অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কিছু পড়তে হবে। তো তার জন্য শুধুমাত্র রাত্রে ক্লাস করলে আপনাদের হবে না, তার জন্য আপনাদের দুপুরেও ক্লাস করতে হবে এবং বেশ কিছু রেকর্ডিং ক্লাস আমি দেব, সেই রেকর্ডিং ক্লাসগুলো আপনাদের দেখতে হবে। ক্লিয়ার? চলুন, তো সেই মোতাবেক আজকে আমাদের দুপুরে ক্লাস হচ্ছে আর কি, এবং আপনাদের ম্যাক্সিমাম ডেজ মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 থেকে 6 দিন ক্লাস দুপুর 12টাতে হবে আর কি। মানে আজ থেকে আপনারা এটা ভেবে নিয়ে চলুন আর কি, যে আপনাদের প্রত্যেক দিন দুপুরে ক্লাস থাকবে, দুপুর 12টার দিকে আপনাদের প্রত্যেকের মানে আপনাদের ক্লাস থাকবে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য। ক্লিয়ার? তাহলে সেই মতো করে আপনারা তৈরি থাকবেন, রেডি থাকবেন। ক্লিয়ার? চলুন, আজকে আমরা আলোচনা করব লসাগু এবং গসাগু, ক্লাস নাম্বার 8। এর আগে আমরা লসাগু, এর আগের দিন ক্লাসে আমরা লসাগু এবং গসাগুর যে বেসিক যে জায়গাটা, যে জায়গাগুলো আমাদের না জানলেই নয়, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেগুলো সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা সেই লসাগু এবং গসাগু থেকে কিছু টাফেস্ট লেভেলের প্রশ্ন আলোচনা করব, বা আপনারাও দেখার এবং করার চেষ্টা করবেন। ঠিক আছে? চলুন, প্রত্যেকে খাতা পেন নিয়ে বুঝবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবেন। আচ্ছা, আপনারা প্রত্যেকে মাইক অন করতে পারছেন তো? মাইক অন করা যাচ্ছে? আচ্ছা, মাইক অন করা যাচ্ছে। চলুন, একটু পরিশ্রম করতে হবে, হাতে সময় অনেক কম রয়েছে। তো পরিশ্রমটা আপনাদের দিক থেকে যদি একটু আসে আর কি, আমার দিক থেকে কিন্তু আরও অনেকটাই বেশি আসবে। তো আপনারা একটু পরিশ্রম করুন, বাকিটা আমাদের উপর ছেড়ে দেন আর কি। কারণ মোটিভেট আমরা এখান থেকেই হব। আপনারা পড়ছেন মানে আমাদের পড়াতে হবে, আর আপনারাও যদি না পড়েন, আপনারা যদি ক্লাস জয়েন না করেন, তাহলে আমরাও বলবো যে হ্যাঁ, হলে হলো, না হলে না হলো আর কি, চলছে চলো আর কি। চলুন, আর ম্যাথ ক্লাস এমনভাবেই আপনাদের করানো হচ্ছে যে ডব্লিউবি, গ্রুপ সি, গ্রুপ ডি ছাড়াও যা এক্সাম আপনাদের আছে আর কি, সব হয়ে যাবে, সমস্যা হবে না। চলুন, প্রথম প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর কি। এই প্রশ্নের একটা টাইপ আমি আগের দিন ক্লাসেও করিয়েছিলাম। বলছে যে 5টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে এবং যথাক্রমে 3, 6, 9, 12 এবং 15 সেকেন্ডের ব্যবধানে বাজতে থাকে। 30 মিনিটে তারা প্রথমবার সহ একসাথে কতবার বাজবে? চলুন আনসার করুন, প্রত্যেকে আনসার করবেন। বলছে যে 5টি ঘন্টা রয়েছে, একসাথে তারা বাজতে শুরু করছে। 5টি ঘন্টা রয়েছে, তারা একসাথে বাজতে শুরু করছে। তারপর তারা যথাক্রমে 3 সেকেন্ড, 6 সেকেন্ড, 12 সেকেন্ড এবং 15 সেকেন্ড অন্তরের ব্যবধানে বাজতে শুরু করে। তাহলে 30 মিনিটে তারা প্রথমবার সহ এই লাইনটাকে মিস করবেন না, এখানে আমাদের ভুলটা হয়ে যায় যে প্রথমবার সহ একসাথে কতবার বাজবে। প্রথমবার সহ একসাথে কতবার বাজবে? চলুন আনসার করুন প্রত্যেকে, আর এত সময়ও নেওয়া যাবে না, ঠিক আছে? একদম খুব তাড়াতাড়ি আনসার করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কের জন্য আমরা কি করব? এলসিএম আগের দিন ক্লাসে করানো হয়েছে। তাহলে 3, 6, 9, 12 এবং 15 এর এলসিএম কত হবে? তাহলে এর এলসিএম যদি আপনি পাতিয়ে করতে যান তাহলে দেখুন একটু অসুবিধা হয়ে যাবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে? একটু ভেবে, মানে একটু দেখে ভেবে করার চেষ্টা করুন। দেখুন এখানে 15 রয়েছে, সবচেয়ে বড় সংখ্যা 15 রয়েছে। তাহলে 15 তো এদের এলসিএম নয়, 3, 6, 9, 12 এদের এলসিএম তো 15 নয়। তাহলে 15-র মাল্টিপলে যান আপনি, 15-র মাল্টিপলে গিয়ে দেখুন। তাহলে
তাহলে 15 মাল্টিপ্লে যদি যান তাহলে 15 2 গুণ করলে কত হয়, 15 2 গুণ করলে হচ্ছে 30। এগুলো সব মুখে মুখে ক্যালকুলেশন হবে। 15 2 গুণ করলে কত হয়, 30 হয়। এবার দেখুন তো 30 যে সংখ্যাটা আমি পেলাম এই সংখ্যাগুলোকে দিয়ে 30কে ভাগ করা যাচ্ছে কিনা। দেখুন 12 দিয়েও যাচ্ছে না, 9 দিয়েও যাচ্ছে না, মানে 30 এলসিএম নয়। তাহলে আরেকটু বাড়ান আর কি, তাহলে 30-এর ডবল আপনি এখান থেকে 60 করে দিন। 30-এর ডবল এখানে আপনি 60 করে দিন। এবার দেখুন তো 60 যে আপনি সংখ্যাটা পেলেন, এই 60 সংখ্যাটাকে এই 3 6 9 12 এগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। দেখুন এখানে আপনি 3 দিয়ে ভাগ করে দিচ্ছেন, 6 দিয়েও ভাগ করা যাচ্ছে, 12 দিয়েও ভাগ করা যাচ্ছে, 15 দিয়ে তো ভাগ করা যাচ্ছেই, বাট 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে এটাও হচ্ছে না। তখন এভাবে আপনাকে আস্তে আস্তে একটু উপরের দিকে যেতে হবে আর কি। তো এটার এলসিএম যেটা হবে সেটা হবে হচ্ছে 180। আপনারা পাতিয়ে করেও নিতে পারেন আর কি, এলসিএম যেভাবে করে আর কি ওভাবে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এর এলসিএম কত হচ্ছে, এলসিএম হচ্ছে 180 একদম। সানিয়া ম্যাডাম বলছে এর এলসিএম হচ্ছে 180। তাহলে এটা আমি আর করছি না। তার মানে 180 সেকেন্ড অন্তর অন্তর তারা বাজবে, 180 সেকেন্ড অন্তর অন্তর, 180 সেকেন্ড অন্তর অন্তর তারা বাজবে একসাথে। ক্লিয়ার? তাহলে 180 সেকেন্ড মানে কত মিনিট, 3 মিনিট। 3 মিনিট, তাহলে 3 মিনিটে কতবার বাজবে, 3 মিনিটে একবার বাজবে। এখানে বলেছি তাহলে 30 মিনিটে কতবার বাজবে, তাহলে 30 মিনিটে কতবার বাজবে, তাহলে 30 মিনিটে বাজবে হচ্ছে কতবার, 10 বার বাজবে, তাই না। 3 মিনিটে যদি একবার বাজে তাহলে 30 মিনিটে কতবার বাজবে, 30 মিনিটে 10 বার বাজবে। তাহলে 30 মিনিটে 10 বার, আর এই প্রথমবারটাকেও যোগ করতে বলা হচ্ছে, সেই জন্য দেখুন 10টাকে আবার অপশানে এতে রেখে দিয়েছে। আমরা অনেক সময় এটাকে বের করে 10 আনসার করে দিয়ে চলে আসি, এই ভুলটা অনেক এই করে, কিন্তু আনসার এখানে হবে অপশান নাম্বার সি, টোটাল বাজবে হচ্ছে 11 বার। চলুন বোঝা গেল কিনা বলুন, যদি বোঝা না যায় তাহলে আমি আবার সেই ঘন্টা এঁকে তারপর বোঝাতে হবে আর কি। বলুন বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ লাস্টে 11 বার, ওটা লাস্টে 11 বার। দেখুন ম্যাডাম তারা 30 সেকেন্ডে 10 বার বাজবে, এই 30 মিনিটে 10 বার বাজবে, এটা কি বোঝা গেছে? এটা বোঝা গেছে। এবার এখানে ম্যাডাম বলেছে যে প্রথমবার সহ, প্রথমবার সহ মানে কি, মানে প্রথম যেটা বেজেছে সেটাকেও ইনক্লুড করতে বলছে। তাহলে প্রথমে তো একবার বেজেছে, মনে করুন 5টা যে ঘন্টা রয়েছে, 1 নম্বর ঘন্টা, 2 নম্বর ঘন্টা, 3 নম্বর ঘন্টা, 4 নম্বর ঘন্টা, 5 নম্বর ঘন্টা। তো এই যে 5টা ঘন্টা রয়েছে, প্রথমে একবার তো ঢং করে বেজেছে সবাই মিলে, তাহলে সবাই একবার বেজে যাওয়ার পর তারপর প্রথম ঘন্টাটা 3 সেকেন্ড অন্তর অন্তর বাজে, দ্বিতীয় ঘন্টা 6 সেকেন্ড, তৃতীয় ঘন্টা 9 সেকেন্ড, চতুর্থ ঘন্টা 12 সেকেন্ড, আর পঞ্চম ঘন্টা 15 সেকেন্ড অন্তর অন্তর বাজতে শুরু করে। বাজতে শুরু করে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম যে প্রথম ঘন্টা তো 3 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তাহলে 3-এ বাজবে, তারপর আবার 6-এ বাজবে, আবার 9-এ বাজবে, আবার 12-তে বাজবে, 15-তে বাজবে, এভাবে সে বাজতে থাকবে আর কি। 2 নম্বর ঘন্টা 6-এ বাজছে, তার মানে আবার 12-তে বাজবে, তারপর আবার 18-তে বাজবে, তারপর 4 6 24-এ বাজবে, এভাবে সে বাজতে থাকবে। 3 নম্বর ঘন্টা যদি দেখেন সে 9-এ বেজেছে, মানে তারপর আবার 18-তে বাজবে, তারপর আবার 27-এ বাজবে, তারপর 36-এ বাজবে, এভাবে বাজতে থাকবে। 4 নম্বর ঘন্টা 12-তে বেজেছে, মানে 12 দুগুণে 24-এ, 3 বারং 36-এ, 4 বারং 48-এ, এভাবে বাজতে থাকবে। আর 5 নম্বর ঘন্টা 15-তে বেজেছে মানে কি আবার 30-এ বাজবে, আবার 45-এ বাজবে, এভাবে বাজতে থাকবে। তো এই ঘন্টাগুলো একসঙ্গে বাজার পর মানে 5টা ঘন্টাকে আমি ঢং করে একবার বাজিয়ে দিলাম, তারপর আবার তারা কখন গিয়ে বাজবে একসাথে, 180 সেকেন্ডে গিয়ে সবাই আবার একসাথে বাজবে, কেননা এদের এলসিএমই হচ্ছে 180। বোঝা গেল? তাহলে এই 5টি ঘন্টা প্রথমে একবার আমি ঢং করে বাজানোর পর আবার 180 সেকেন্ডে গিয়ে একবার বাজবে। ক্লিয়ার? তাহলে 180 সেকেন্ডে কবার বাজবে, একবার বাজবে। তাহলে 180 সেকেন্ড মানে কত মিনিট, 180 সেকেন্ড মানে 3 মিনিট। তাহলে আমি যদি ঘুরিয়ে বলি যে 3 মিনিটে একবার বাজে, তাহলে 3 মিনিটে যদি একবার বাজে তাহলে এই 30 মিনিটে কতবার বাজবে, 30 মিনিটে 10 বার বাজবে। তাহলে 30 মিনিটে 10 বার বাজা হয়ে গেল। আর এই প্রথমটাকে ধরতে বলছে, এই প্রথমবার সহ একসাথে কতবার বাজবে, তাহলে প্রথমবারে একবার বেজেছিল আর ওই 30 মিনিটে 10 বার বাজলো, তাহলে টোটাল বাজবে হচ্ছে 11 বার। বোঝা গেল? দেখুন আগের যে আমি ক্লাসটা করিয়েছি আর কি, আগের যে ক্লাসটা এলসিএম এবং এইচসিএফ এর, ওই ক্লাসটা অবশ্যই করবেন। ওই ক্লাসটা না করে যদি এই ক্লাসে চলে আসেন না তাহলে একটু সমস্যা হয়ে যাবে।
আজকের প্রশ্নগুলো একটু টাফেস্ট রয়েছে, আর মানে একটু কথার প্যাচ রয়েছে আর কি, যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। চলুন আমরা দেখবো সেগুলো। প্রথম নাম্বার অঙ্ক, আনসার করবেন অপশন নাম্বার সি, অপশন নাম্বার বি নয়। চলুন পরবর্তী প্রশ্ন বলছে যে দুটি সংখ্যার এইচসিএফ হলো 6, তাহলে নিচের কোনটি তাদের এলসিএম হতে পারে না? নিচের কোনটি তাদের এলসিএম হতে পারে না? 24, 48, 60 নাকি 56? চলুন আনসার করুন। চলুন এখানে বলছে যে দুটি সংখ্যার এইচসিএফ হলো 6। দুটি সংখ্যা, কোন দুটি সংখ্যা আমি জানি না, কিন্তু দুটি সংখ্যার এইচসিএফ হলো 6, তাহলে নিচের কোনটি তাদের এলসিএম হতে পারে না? নিচের কোনটি তাদের এলসিএম হতে পারবে না? তাহলে আপনারা এখানে কি জানেন? আপনারা জানেন যে দুটো সংখ্যা রয়েছে, সেই দুটো সংখ্যার যে এইচসিএফ, এইচসিএফ কীভাবে আমি জানি না, কিন্তু সেই এইচসিএফটা অবশ্যই মানে তাদের যে এলসিএম হবে সেই এলসিএম এর ফ্যাক্টরে থাকবে। আমি উদাহরণ দিয়ে বলছি আর কি। যেমন মনে করুন দুটো সংখ্যা আমি বললাম, একটা সংখ্যা মনে করুন বললাম হচ্ছে 25, আর একটা সংখ্যা বললাম মনে করুন 35। এই যে দুটো সংখ্যা, ক্লিয়ার? একটা সংখ্যা 25 আর একটা সংখ্যা হচ্ছে 35, দুটো সংখ্যা। এবার এই দুটো সংখ্যার আমি এলসিএম আর এইচসিএফ বের করছি। তাহলে এটাকে আমি 5 দিয়ে যদি দিই, 5 5 25, 5 7 35, আর তো কিছু করা যাচ্ছে না। তাহলে এইচসিএফ কোনটা? এই ক্যালকুলেশনে এইচসিএফ হচ্ছে 5। হ্যাঁ, আর এলসিএম কত? এলসিএম হচ্ছে 5 × 5 × 7, 5 কত হবে? 5 5 25, মানে হচ্ছে 175। 175। তাহলে এখান থেকে আমি একটা মানে কনক্লুশন টানতেই পারি, এই যে এলসিএম যেটা পেলাম আমি, এলসিএম যেটা পেলাম সেটা এইচসিএফ এর অবশ্যই একটা মানে মাল্টিপ্লে থাকবে। থাকবে কি থাকবে না? মাল্টিপ্লে থাকবে, তো থাকতেই হবে, কেননা এইচসিএফটাকে নিয়েই তো গুণটা করা হয়। মানে এলসিএম এ গুণ করলে সবগুলোকে গুণ করতে হয়, সেখানে এইচসিএফটাও থাকে না? তাহলে আপনারা এটুকু বুঝতে পারছেন যে এলসিএম মানে যে কোনো দুটি সংখ্যার যে এলসিএম সেটা অবশ্যই এইচসিএফ যা রয়েছে এইচসিএফ এর মাল্টিপ্লে থাকবে। তাহলে দুটি সংখ্যার এইচসিএফ বলেছে 6, তাহলে এলসিএমটা কি হবে? এলসিএমটা 6 এর ফ্যাক্টরে, এই 6 এর মাল্টিপ্লে থাকতেই হবে, নাহলে হবে না। তাহলে 6 এর মাল্টিপ্লে তো 24 রয়েছে, তাহলে এটা হতে পারে। 48ও রয়েছে, এটাও হতে পারে। 60 রয়েছে, এটাও হতে পারে। কিন্তু 56 দেখুন, এটা কিন্তু 6 এর মাল্টিপ্লে থাকে না। তাহলে কোনটা আমরা এলসিএম করতে পারবো না, বা কোনটা এলসিএম কোনোভাবেই সম্ভব নয়? অপশন নাম্বার ডি করবেন এটার সঠিক আনসার, 56। দেখুন বোঝা গেল? চলুন নেক্সট প্রশ্ন। চলুন আনসার করুন। 3 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2, 7 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 3 আর 5 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার অর এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে এর গসাগু কত হবে, এটা জিজ্ঞাসা করছে। চলুন তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার অন এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হবে? তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? গসাগু। তাহলে গসাগু মানে আপনারা কি জানেন, যে সবার মধ্যেই যে কমন আছে তা থেকে ধরে নিয়ে আসুন, সবার মধ্যেই যে কমন আছে, তাই না?
মানে সবার মধ্যে যে কমনগুলো থাকবে সেটা হচ্ছে গসাগু। তাহলে এখানে দেখুন, এখানে রয়েছে 3 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2 আর রয়েছে 7 টু দি পাওয়ার 3। তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2 ইন্টু 7 টু দি পাওয়ার 3। এবং এখানে কত রয়েছে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 1। এই পাওয়ার মানে কি, এটাকে বলা হয় বেস, আর পাওয়ার মানে হচ্ছে এ এতবার গুণ হয়ে আছে। যেমন 3 টু দি পাওয়ার 2 মানে কি 3 দুইবার গুণ হয়ে আছে, 5 টু দি পাওয়ার 2 মানে কি 5 দুইবার গুণ হয়ে আছে, 7 টু দি পাওয়ার 3 মানে কি 7 তিনবার গুণ হয়ে আছে। তাহলে এদের মধ্যে আমি কমনগুলোকে বেছে নেব। কি করব, জাস্ট কমনগুলোকে আমি বেছে নেব। তাহলে এখানে দেখুন, এখানে দুটো 2 আছে, এখানে 2 কোথাও আছে, তাহলে 2 এখানে দুজনের মধ্যেই কমন লাগবে, নাহলে গসাগু হবে না। তাহলে 2 আমি পাচ্ছি না, তাহলে 2 বাদ দিয়ে দিন। এখানে 5 টু দি পাওয়ার 5 মানে এখানে 5টা 5 আছে, কটা 5 আছে, এখানে 5টা আপনি 5 দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর একটা লিখতে হবে, 5টা 5 আছে, এখানে দুটো 5 আছে, তাহলে দুজনের মধ্যেই কমন লাগবে। তাহলে দুজনের মধ্যেই কমন কি আছে, দুটো করে 5 আছে, তাহলে 5 এর স্কোয়ার হয়ে যাবে। তারপরে দেখুন, এখানে একটা 3 আছে, এখানে দুটো 3 আছে, তাহলে দুজনের মধ্যেই কমন আছে একটা করে 3, তাহলে 3 টু দি পাওয়ার 1 হবে। তাহলে এটাই হবে কি এটার গসাগু, অপশন নাম্বার ডি। চলুন, বোঝা গেছে, আনসার করবেন অপশন নাম্বার ডি। চলুন পরবর্তী অঙ্ক আনসার করুন। 4 নম্বর প্রশ্ন কি বলছে এখানে, 0.25, 0.1, 0.125 এর লসাগু নির্ণয় করুন। এর লসাগু নির্ণয় করতে বলছে। চলুন আনসার করুন প্রত্যেকে। চলুন আনসার বি করছেন আর কি, 0.5। প্রত্যেকেরই একই আনসার আসছে। দেখুন তাহলে আনসার একজনেরই মাত্র পেলাম। দেখুন তাহলে 0.25, 0.1 আর 0.125 এর লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে এই দশমিকের যে লসাগু, এটাকে সবার প্রথমে ফ্র্যাকশানে কনভার্ট করে নিন না, তাই না, ভগ্নাংশে নিয়ে আসুন। তাহলে 0.25কে আমরা এভাবে লিখতে পারি না, যে 0.25 দশমিক তুলে দিয়ে নিচে একটা 100 ছোট্ট করে, যে 0.25 এই দশমিকটাকে তুলে দিয়ে নিচে একটা 100, এটাকে ক্যালকুলেশন করলে 1/4 হচ্ছে। পরে দেখুন 0.1 রয়েছে, তাহলে 0.1 দশমিক তুলে দিয়ে এখানে একটা 10, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 1/10। তারপরে দেখুন 0.125, 0.125 দশমিক তুলে দিয়ে নিচে একটা 100, সরি 1000, এটাকে ক্যালকুলেশন যদি করি, এটাকে 25 দিয়ে কাটুন 5 হয়ে যাবে, এটাকে 25 দিয়ে কাটলে 4 25 সঙ্গে 100 শূন্য, এটাকে আবার 5 দিয়ে কেটে দিন, মানে হচ্ছে 8 হবে, মানে হচ্ছে 1/8। তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেলাম হচ্ছে 1/4 পেলাম, আর পেলাম হচ্ছে 1/10 পেলাম, আর পেলাম হচ্ছে 1/8 পেলাম। এবার লসাগু বলছে, তাহলে লসাগু মানে কি, উপরকারগুলোর লসাগু করতে হয়। লসাগু বললে মানে ফ্র্যাকশানের যখন লসাগু গসাগু করতে দেবে, তখন লসাগু করার সময় উপরকারগুলোর লসাগু, তাহলে নিচেরকারগুলোর গসাগু, আর ফ্র্যাকশানের গসাগু করতে দিলে উপরকারগুলোর গসাগু, তাহলে নিচেরকারগুলোর গসাগু। তাহলে লসাগু বলছে, তাহলে উপরকারগুলো কি করবেন, লসাগু, তাহলে 1 1 1 এর লসাগু তো একই হবে।
আর 4, 10 আর 8 এর তাহলে গসাগু কত হবে? তাহলে দেখুন এদের মধ্যে কমন রয়েছে 2, তাহলে 2 মানে হাফ মানে কত? হাফ মানে হচ্ছে 0.5। আনসার করবেন অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি করবেন, এটা সঠিক আনসার। চলুন, ক্লিয়ার প্রত্যেকের? কোনো সমস্যা? বাহ, পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, চলুন আনসার করুন। বলছে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 15 এবং 480, তাদের অনন্যকের যোগফল কত? তাদের অনন্যকের যোগফল কত? দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 15 এবং 480, তাদের অনন্যকের যোগফল কত? এবং ম্যাথের যে ক্লাসগুলো হচ্ছে আপনারা সেগুলোকে রিভিশনেও রাখবেন। রিভিশন না করলে সব ভুলে যাবেন, রিভিশন করতে হবে, রিভিশন মাস্ট। শোন, এখনো আনসার পাইনি, বলুন জিনিয়া ম্যাডাম কি আনসার করলেন? করতে পারেন। আচ্ছা, অনন্যক বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, তো অনন্যক মানে হচ্ছে, যেমন মনে করুন 10-এর অনন্যক কত? 10-এর অনন্যক হচ্ছে 1/10। 5-এর অনন্যক কত? 1/5। 4-এর অনন্যক কত? 1/4। এগুলো হচ্ছে অনন্যক। চলুন আমরা একটা একটা করে দেখি তাহলে। প্রথমে বলছে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 15 এবং 480। 15 এবং 480, তাহলে আপনি গসাগুটা জানেন, গসাগুটা হচ্ছে 15 আর লসাগুটা হচ্ছে 480। একটু ভালো করে বুঝবেন, একটু একটু কনসেপ্ট এখানে আছে আর কি। আচ্ছা, আমি দুটি সংখ্যার আমি গসাগু জানি, হ্যাঁ গসাগু জানেন, গসাগু হচ্ছে 15। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 15, তাহলে এই দুটি সংখ্যার গসাগু 15, এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমি কি এটা বলতে পারি যে একটা সংখ্যা তাহলে 15x আর একটা সংখ্যা 15y, এবং এখানে 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 এই x ও y পরস্পর কোপ্রাইম, এটা আমরা বলতে পারি? বলুন হ্যাঁ কি না। যে আমি দুটি সংখ্যার গসাগু জানি, দুটি সংখ্যার গসাগু জানি, যে গসাগু বলে দিয়েছে 15, তাহলে দুটি সংখ্যার গসাগু যদি 15 হয়, তাহলে আমি সংখ্যা দুটোকে ধরে নিচ্ছি যে একটা সংখ্যা 15x আর একটা সংখ্যা 15y, এবং এখানে এই যে x আর y এটা হচ্ছে পরস্পর কোপ্রাইম মানে পরস্পর মৌলিক। এটাকে আমি বলতে পারি হ্যাঁ কি না বলুন। আর যদি বুঝতে না পারেন তাও বলুন, আমি তাহলে আবার পাশে আবার আমি রাফ করবো আর কি। আচ্ছা, বুঝতে পেরেছেন। তাহলে একটা সংখ্যা হচ্ছে 15x আর একটা সংখ্যা হচ্ছে 15y। ক্লিয়ার? একটা সংখ্যা 15x আর একটা সংখ্যা হচ্ছে 15y। ক্লিয়ার? এবার ক্যালকুলেশনে আসুন। এবার এখানে আমি একটা ফর্মুলা আপনাদের দিয়েছিলাম যে দুটি সংখ্যাকে গুণ করলে আপনি যা পাবেন, আর দুটি সংখ্যার লসাগু আর গসাগুকে গুণ করলে আপনি সেম জিনিস পাবেন, একদম সমান সমান জিনিস পাবেন। তাহলে ওই জায়গাটায় আমি এখানে নিয়ে আসছি। তাহলে একটা সংখ্যা ছিল 15x আর আরেকটা সংখ্যা ছিল হচ্ছে 15y। এই সংখ্যা দুটোকে গুণ করলে আমি লসাগু এবং গসাগুর যে গুণফল যা হবে দুটোই সমান হবে। দুটোই কী হবে? সমান হবে। মানে 15x আর 15y-কে গুণ করার পর 15x আর 15y-কে গুণ করার পর যা পাবো সেটা এই 15 আর 480-কে গুণ করলেও সেই একই জিনিস পাবো, আলাদা কিছু পাবো না। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে 15 × 15 মানে 225xy ইকুয়াল টু 15 × 480। তাহলে xy ইকুয়াল টু 225 ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, এক্স এবং ওয়াই গুণ আকারে আছে আর কি। তাহলে 25 ওদিকে গিয়ে 225 ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। ক্যালকুলেশন যদি করি এটাকে, চলুন 5 দিয়ে যদি কাটি, তাহলে 4 × 5 = 20, 4 × 5 = 20, 5 × 5 = 25, 45।
এটাকে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 3, এটাকে 3 দিয়ে কেটে দিন, 3 15 45, এটা ডিরেক্টলি 15 দিয়ে কেটে যাবে। দেখুন 3 15 45 আর 15 দুগুণে 30, মানে 32 পেলাম আমি। তাহলে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই মানে এক্স আর ওয়াইকে গুণ করলে কত হবে, এক্স আর ওয়াইকে গুণ করলে হবে হচ্ছে 32। ক্লিয়ার এইটুকু? এক্স আর ওয়াইকে গুণ করলে 32 হবে। এবার এই 32কে আমি এমনভাবে ভাঙবো, কেননা আমাকে এক্স এর মান লাগবে এবং ওয়াই এর মান লাগবে, এক্সেরও মান লাগবে ওয়াইয়েরও মান লাগবে। তাহলে আমি 32কে এমনভাবে ভাঙবো যেন দুজনই কোপ্রাইম হয়, কোপ্রাইম না হলেও খেলা হবে না, কোপ্রাইম দরকার। তাহলে 32কে আমি কী রকমভাবে ভাঙতে পারি 32কে? তাহলে 32কে আমি 1 × 32 এভাবে ভাঙতে পারি, তাহলে 2 × 16 এভাবে ভাঙতে পারি, 3 4 4 × 8 এভাবে ভাঙতে পারি। আর কি ভাঙতে পারা যায়, 16 × 2 এভাবেই ভাঙা যায়। এবার এখানে দেখুন এই যে 2 আর 16 এরা কি কোপ্রাইম? বলুন, 2 আর 16 কি কোপ্রাইম? কোপ্রাইম নয়। 4 আর 8 কি কোপ্রাইম? কোপ্রাইম নয়। তাহলে এখানে একটা জিনিসে আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 1 × 32, তাই না? তার মানে এখানে কি বুঝতে পারলেন আপনি? তাহলে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান হচ্ছে 32, বা এক্স এর মান 32, ওয়াই এর মান 1, এরকম আমরা বলতে পারি, তাই না? তাহলে এক্স যদি 1 হয় তাহলে ওয়াই কত হবে? ওয়াই হচ্ছে 32। এই হচ্ছে দুটি সংখ্যা। এবার আমি সংখ্যাগুলোকে ধরে নিয়েছি, একটা 15x একটা 15y, তাহলে 15 জায়গায় x এর মান তো আমি 1 পেলাম, তাহলে একটা হচ্ছে 15 × 1 মানে হচ্ছে তার আনসার হচ্ছে 15, এই হচ্ছে একটা সংখ্যা। আর একটা কত পেয়েছি? আর একটা পেয়েছি 32, তাহলে আর একটা হবে 15 × 32 মানে কত হবে? 15 × 32 মানে 15 দুগুণে 30 এর 0, 3 15 45 মানে হচ্ছে 480, তাই তো হচ্ছে 15 দুগুণে 30 0, 3 15 45 3 48, 480। তাহলে দেখুন এই দুটো সংখ্যা আমি পেয়ে গেলাম, এই হচ্ছে একটা সংখ্যা আর এই হচ্ছে একটা সংখ্যা, পেলাম আমি দুটো সংখ্যা, একটা 480 আর একটা হচ্ছে 15। বলুন এতটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার, হ্যাঁ কিনা বলুন? একটা সংখ্যা হচ্ছে 15 আর একটা সংখ্যা হচ্ছে 480, সরি, একটা সংখ্যা 15x ধরেছিলাম আর একটা ধরেছিলাম 15y। হ্যাঁ একদমই, একটা সংখ্যা 15 আর একটা হচ্ছে 480। এবার এদের অনন্যকে যোগফল চাইছে। তাহলে এদের অনন্যকে যোগফল মানে কি? তাহলে 15-র অনন্য কি? 1/15, আর 480-র অনন্য হচ্ছে 1/480। এই দুটোকে যোগ করুন, বলুন যোগ করলে কেমন কি হচ্ছে? তাহলে যোগ করলে দেখুন এই 15 আর 480-র এলসিএম তো 480 হবে, 15 আর 480-র এলসিএম হচ্ছে 480 হবে। তাহলে 15 দিয়ে ভাগ করলে এটা 32 হয়, যোগ, আর 480-কে 480 দিয়ে ভাগ করলে 1 হবে, মানে হচ্ছে 33/480। এটাকে 3 দিয়ে কেটে দিন, মানে 3 11 33, এটাকে 3 দিয়ে কেটে দিলে 3 16 48, মানে 11/160 হবে আনসার। 11/160 মানে হচ্ছে অপশন এ। এই ছিল হচ্ছে বেসিক নিয়ম, তাই না? চল এবার এখানে আর একটা তুক্কা লাগানো যেত, লসাগু গসাগু গুণফল আর সংখ্যা দুটির গুণফল এরকম আমি পেয়েছিলাম, তাহলে আমি এই দুটোকেই কাজে লাগিয়ে দেখতাম অপশানে মিলছে কিনা। এখানে আমি 15, এটা এই এর অনন্যক মানে তো জানি 15 অনন্যক হচ্ছে 1/15, আর 480 অনন্যক হচ্ছে 1/480। তো এই দুটোকে কাজে লাগিয়ে দেখতাম অপশানে মিলছে কিনা, তখন আমাদের হয়ে যেত। ওটা পরের কথা, আমাদের শিখতে হবে। বলুন বোঝা গেল? এই যে এই জায়গাটা আমি করলাম, এই জায়গাটা কিন্তু ভীষণ ভাইটাল। আপনাদের পরবর্তী কনসেপ্ট, মানে এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরবর্তী অঙ্কগুলোতে ব্যাপকভাবে কাজে লাগবে আপনার। তাহলে পরবর্তী অঙ্কে আমরা যাই। বলছে যদি এ বি এর গসাগু 5 এবং এ বি এর লসাগু 75 হয়, তাহলে এ এবং বি এর গুণফল কত হবে? তাহলে এ এবং বি এর গুণফল কত হবে?
অঙ্কটা সহজ অঙ্ক, অঙ্কটা কি মানে ভাষা পড়ে কি বোঝা যায়নি? একটু দেখো। সানিয়া ম্যাডাম হয়েছে আনসার? না স্যার, করছি। করছেন, আচ্ছা। দেখুন, যদি এ বি এর গসাগু হচ্ছে 5 এবং এ বি এর লসাগু হচ্ছে 75, তাহলে এ এবং বি এর গুণফল কত? তার মানে এখানে দুটো সংখ্যা দিয়েছে, একটা এ আর একটা বি, হ্যাঁ কি না? একটা এ আর একটা বি। তাহলে এ আর বি এর গসাগু হচ্ছে 5 আর এ আর বি এর লসাগু হচ্ছে 75, তাহলে এ আর বি এর গুণফল কত? তাহলে লসাগু গসাগুটার গুণফলই ওই সংখ্যা দুটির গুণফলের সমান হবে, সোজা হিসাব। তাহলে ওই 5 × 75 কত হয় গো? 5 × 75, 5 5 25, 325 না 375, 375 আনসার ডি, হ্যাঁ না? মানে দুটো সংখ্যা, একটা হচ্ছে এ, একটা সংখ্যা হচ্ছে এ আর আরেকটা সংখ্যা হচ্ছে বি। এই এর এলসিএম কত? এইচসিএফ বলেছে 5 আর এ আর বি এর এলসিএম বলেছে 75। এবার আপনারা কি জানেন যে সংখ্যা দুটির গুণফল আর সংখ্যা দুটির এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু এ ইন্টু বি। তাহলে সংখ্যা দুটির গুণফল যা হবে, সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফলও তাই হবে। তাহলে সংখ্যা দুটির গুণফল চাইছে, তাহলে এখানে 5, এলসিএম কত ছিল? এলসিএম ছিল হচ্ছে 75, তাহলে 75 ইন্টু 5 মানে হচ্ছে কত? 375। তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে এইটা, অপশন নাম্বার ডি। চলুন, জটিল ছিল না, কিন্তু ভাবতে এটাই সময় লেগে যাচ্ছে। আর এক্সাম হলে ভাবুন, আর একটা প্রেশার আপনার কাজ করবে, আপনাকে ভেবে অঙ্ক করে ওএমআর গোল করে আসতে হবে, সময় 1 ঘন্টা। নেক্সট অঙ্ক চলুন। বলছে যে একটি সংখ্যা আরেকটি সংখ্যার 3 গুণ, তাহলে তাদের লসাগু হচ্ছে 4, তাদের গসাগু হচ্ছে 4, তাহলে সংখ্যাগুলির বর্গের যোগফল কত? তাহলে সংখ্যাগুলির বর্গের যোগফল কত? তাহলে সংখ্যাগুলির বর্গের যোগফল চাইছে, তাহলে বর্গের যোগফল আমি তো তখনই জানতে পারবো যখন আমি সংখ্যাগুলিকে জানতে পারবো। শুনুন, তাহলে সংখ্যাগুলোকে বের করুন, কি দিয়েছে ওগুলোকে কাজে লাগান। একটি সংখ্যা আরেকটি সংখ্যার 3 গুণ, মানে একটা এক্স হলে একটা 3x হবে এবং তাদের গসাগু কত? গসাগু হচ্ছে 4, তাহলে সংখ্যাগুলির বর্গের যোগফল কত? তো দেখুন, একটি সংখ্যা আরেকটি সংখ্যার 3 গুণ, তাহলে একটি সংখ্যা আপনি ধরে নিন x, জানি না তো, তাহলে একটি সংখ্যা x, তাহলে আরেকটি কত হবে? আরেকটি হবে হচ্ছে 3x, তাই না? একটি যদি x হয় তাহলে আরেকটি হবে কত? আরেকটি হবে হচ্ছে 3x। তাহলে এই হচ্ছে দুটো সংখ্যা, ক্যালকুলেশন করুন দুজনের মধ্যে কমন কি আছে? দুজনের মধ্যে কমন আছে x, তাহলে x দিয়ে যদি দিন তাহলে এখানে একটা 1 পড়ে থাকবে, এখানে 3 পড়ে থাকবে। তাহলে এই যে আমি ক্যালকুলেশনটা করলাম, এখানে এই এইচসিএফ কত? x। আর এখানে এইচসিএফ বলে দিয়েছে না, এইচসিএফ কত? তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এইচসিএফ হচ্ছে 4, বা x এর ভ্যালু আমি পেয়ে গেলাম, x এর ভ্যালু হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে x এর ভ্যালু যদি 4 হয়, সংখ্যা দুটি কি কি ছিল? একটা x ছিল আর একটা 3x ছিল, তাহলে একটা সংখ্যা হবে 4 আর আরেকটা সংখ্যা হবে 3 4 12, তাই কি না? এই কি বলছে এখানে? আচ্ছা, সংখ্যাগুলির বর্গের
যোগফল কত হবে, সংখ্যাগুলির বর্গের যোগফল কত হবে? তাহলে একটা 4 হচ্ছে আর একটা হচ্ছে 12। অপশানে কি কোথাও ভুল টুল রয়েছে? চলুন তাহলে এবার তাদের সংখ্যাগুলি আমি তো পেয়ে গেলাম, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 12 আর কি, 3 4 12। তাহলে 4 স্কোয়ার কত? 64। 12 স্কোয়ার কত? 12 স্কোয়ার 144। তাহলে 8, 4 আর 6 10 শূন্য, আর থাকলো 1, মানে 208 হচ্ছে। আচ্ছা অপশানে কি কিছু কি রয়েছে না কোথায় কি করলাম? ও 4 স্কোয়ার তো 16 হবে। 4 স্কোয়ার হচ্ছে 16 আর আপনার 12 স্কোয়ার হচ্ছে 144। তাহলে 4 আর 6 10 শূন্য, 1, 4 আর 5 6, মানে হচ্ছে 160। 160ও তো অপশানে নেই। আচ্ছা 1 মিনিট আরেকবার দেখি। আচ্ছা 160 কি আসছে প্রত্যেকের, যে একটি সংখ্যা আরেকটি সংখ্যার 3 গুণ, তাদের গসাগু 4 হলে সংখ্যাগুলির বর্গের যোগফল কত হবে? আচ্ছা 160 আসছে তো, সম্ভবত অপশন ভুল থাকলেও থাকতে পারে। চলুন একবার দেখে নেব। চলুন এটার আনসার করবেন হচ্ছে 160। অপশন ভুল আছে। আনসার কি করবেন? আনসার করবেন হচ্ছে 160। তাহলে এখানে কোথাও টাইপিং মিস্টেকও হতে পারে, যাকে আমি জেনে জানাবো। 7 নম্বর অঙ্ক। চল পরেরটা চলুন। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 25 এবং 150। তাহলে সংখ্যার একটি 50 হলে দুটি সংখ্যার যোগফল কত? চলুন আনসার করুন। অপশন নাম্বার সি 75। হ্যাঁ এই হচ্ছে যে সি এবং ডি করে ফেলেছেন। না সেই জন্য বললাম না, একটু প্রশ্নটাকে ভালো করে পড়ুন। প্রশ্নটাকে একটু ভালো করে পড়তে বলেছিলাম সেই জন্য। দেখুন কি বলছে, যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 25 এবং 150। তাহলে গসাগু লসাগু, তাহলে স্বাভাবিকভাবে এটাই হবে কি, এটা হবে হচ্ছে আপনাদের গসাগু, এটা হবে লসাগু। এখানে একটু ঘুরিয়ে লেখা আছে আর কি। তাহলে একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 150। একটি সংখ্যা 50 আপনাকে বলেই দিয়েছে, তাহলে একটি সংখ্যা যদি 50 হয়, একটি সংখ্যা 50, তাহলে আর একটি সংখ্যা ধরে নিন এক্স। ক্যালকুলেশন যদি করি 25 দুগুণে 50, 2 দিয়ে কাটুন, মানে হচ্ছে 75। তাহলে আর একটি সংখ্যা কত? আর একটি সংখ্যা হচ্ছে 75। এবার চেয়েছে কি, এখানে যোগফল চাইছে না, তাহলে 50 আর 75 ইকুয়াল টু 125 হবে আনসার। আনসার নাম্বার ডি। বোঝা গেল? আপনারা ওই সিটা করে দিয়েছেন একটা সংখ্যা বের করে দিয়ে, কেননা এর আগে আপনারা অঙ্ক করে এসেছেন যে স্যার এই একটা সংখ্যাই তো বের করতে বলে, একটা দিয়ে দেয় আর একটা বের করতে বলে, যে দুটি সংখ্যার লসাগু গসাগু আই, আর একটা সংখ্যা দিয়ে দেয় যে আর একটা বের করতে বলে। ওই আমাদের মুখস্থ হয়ে আছে, কিন্তু এখানে দিয়েছে দেখুন দুই সংখ্যার যোগফল। এই জানা অঙ্ক ভুল হয়ে আসবে, আর জানা অঙ্ক যদি ভুল হয়ে যায় সিলেকশন ওখানেই আটকে যাবে। বাড়িতে এসে যখন দেখবেন যে না এটা পারতাম আর এটা ভুল হয়ে এসছে, আর এটাই হয়। জানা অঙ্ক ভুল হয়ে আসে। চলুন আগের অঙ্ক যেটা দেখছিলাম আর কি,
আগের অঙ্কটা এখানে গসাগু হচ্ছে 4, গসাগু এটা 4 বলেছে, এটা 4 নয়, গসাগু হচ্ছে 8, 8 করুন দেখুন হয়ে যাবে। গসাগু হচ্ছে 8, মানে ইংরেজি প্রশ্ন তো ট্রান্সলেট করা হয়েছে, আর চ্যাটজিপিটি ট্রান্সলেটে ওরা 8কে 4 ভেবে 4 বানাইছে। তাহলে গসাগু যদি 8 হয় তাহলে দেখুন এবার আপনি আনসার করে ফেলতে পারবেন। তাহলে একটি সংখ্যা হবে 8, তাহলে একটি সংখ্যা তো 8 হবে, আর একটা সংখ্যা হবে 3 8 24, তাই তো? তাহলে 8-এর স্কোয়ার কত? 64, আর 24-এর স্কোয়ার? 576, তাহলে 64, আর এখানে রয়েছে 576, যোগ করলে কত হবে? 640। আনসার করবেন অপশন নাম্বার এ। তাহলে যদি 4 থাকতো এখানে তাহলে তার আনসার হতো 160, মানে 160, আর 8 থাকলে তার আনসার হবে 640। বোথ আর কারেক্ট। চলো 9 নম্বর প্রশ্ন, x এবং y দুটি মৌলিক সংখ্যা, x এবং y দুটি মৌলিক সংখ্যা, এখানে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে সংখ্যা দুটির গসাগু কত। আমাকে HCF বলুন, HCF কত? যে x এবং y দুটি মৌলিক সংখ্যা, x এবং y দুটি মৌলিক সংখ্যা, তাহলে এদের HCF কত? একদম প্রত্যেকে আনসার করছেন, শ্যামাশ্রী ম্যাডাম, শিপ্রা ম্যাডাম, সানিয়া ম্যাডাম, প্রত্যেকের আনসার যেটা আসছে অপশন নাম্বার এ। এটা সে মুখস্থ করে নেবেন। যদি দুটি সংখ্যা যদি পরস্পর মৌলিক হয়, মানে দুটি যদি মৌলিক হয় তা তাদের মধ্যে তো কোনো কমন ফ্যাক্টর থাকে না, থাকবে কি কমন ফ্যাক্টর? কমন ফ্যাক্টর যদি না থাকে তাহলে তাদের যে HCF সেটা অবশ্যই সবসময় এক হবে। পরের প্রশ্ন বলছে দুটি সংখ্যা 7:11 এর অনুপাতে আছে, যদি তাদের গসাগু 28 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? চলুন আনসার করুন। যে দুটি সংখ্যা 7:11 এর অনুপাতে আছে, যে যদি তাদের গসাগু 28 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে অনুপাত আছে মানে কি? তাহলে একটা 7x, একটা 11x, এদের মধ্যে কমন কিছু নেই, মানে হচ্ছে x দিয়ে দিন, তাহলে 7, এটা হচ্ছে 11, গসাগু বলেই দিয়েছে 28, তার মানে x এর যে ভ্যালু সেটা হচ্ছে 28। তাহলে 28 ইন্টু 7 আর 28 ইন্টু 11, দুটো সংখ্যা তাহলে আপনি পেয়ে যাবেন। তাহলে কি করবেন? 28 ইন্টু 7, এখান থেকে একটা সংখ্যা পাবেন, আর 28 ইন্টু 11, এখান থেকে একটা সংখ্যা পাবেন, যে দুটো সংখ্যা পাওয়ার পর দুটোকে যোগ করে দিন। বলুন আনসার কত আসছে? 504। অপশন নাম্বার সি করবেন সঠিক আনসার। চলুন পরবর্তী অঙ্ক, 11 নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 22 গুণ, যদি একটি সংখ্যা 132 হয় এবং লসাগু ও গসাগুর যোগফল যদি 276 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? চলুন প্রত্যেকে আনসার করুন। যে দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুর 22 গুণ, যদি একটি সংখ্যা 132 হয় এবং লসাগু ও গসাগুর যোগফল যদি 276 হয় তাহলে অন্য সংখ্যাটি কত?
চলুন, কারণ আনসার এখনো আসেনি, তো আনসার করতে পারলে ভালো, ঠিক আছে, না করতে পারলে চলুন আমরা দেখছি কতদূর কী হয়। দেখুন কি বলেছে, যে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 22 গুণ। তাহলে প্রথম লাইনটা পরে আমি কি বুঝতে পারছি, যে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 22 গুণ। মানে যদি এলসিএমটা এইচসিএফ যদি আমি এক্স ধরি, তাহলে এলসিএম কত হবে? এলসিএম হবে হচ্ছে 22x। এটা নিয়ে আশা করছি কারো সমস্যা নেই। ব্যাস, যদি একটি সংখ্যা 132 হয়, বা খুব সুন্দর, এবং লসাগু এবং গসাগুর যোগফল 276 হয়, লসাগু এবং গসাগুর যোগফল কত হবে? লসাগু এবং গসাগুর যোগফল 276 হবে। তাহলে আমি এইচসিএফ এক্স ধরেছি আর এলসিএম 22x ধরেছি, তাই না? 22x ধরেছি। এবার কি বলেছে, লসাগু গসাগুর যোগফল হচ্ছে 276। লসাগু এবং গসাগুর যোগফল হচ্ছে কত? যোগফল হচ্ছে 276। তাহলে এক্স প্লাস 22x, এক্স প্লাস 22x ইকুয়াল টু কত হবে? 276, হ্যাঁ কি না? এটা গসাগু, এটা লসাগু, এই দুটোকে যোগ করলে 276 পাবো, তাই বলছে। তাহলে আমি যোগ করলাম, তাহলে এখানে একটা এক্স আর 22টা এক্স, টোটাল কটা এক্স? 23টা এক্স। তাহলে 23x ইকুয়াল টু 276। তাহলে এক্সটাকে এক্সের জায়গায় রাখুন, 23 এদিকে সমান চিহ্নের এদিকে আসলে, এদিকে গুণ হয়েছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, নিচে বসবে। তাহলে 23কে নিচে বসান। তাহলে 23 দিয়ে যদি আমি কাটাকাটি করি, তাহলে 23 এককে 23, 46, মানে 23 দুগুণে 46। তার মানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এক্স ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে এবার এক্স ইকুয়াল টু যদি 12 হয়, তাহলে এইচসিএফটা কত? এইচসিএফটা হচ্ছে 12। এইচসিএফটা কত? এইচসিএফটা 12। আর তাহলে এলসিএমটা কত? এলসিএমটা হচ্ছে 22 ইন্টু 12, মানে আনসার কত হবে? যে 12 দুগুণে 24, 24 4, আর 12 দুগুণে 24, 24 আর 2 26, মানে হচ্ছে 264। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি গসাগুটা আর লসাগুটা বের করতে পারলাম। এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলুন? ক্লিয়ার? এবার ওই ফর্মুলা আপনারা একটাই জানেন, যে দুটি সংখ্যাকে গুণ করলে আর দুটি সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলে দুটোই সমান হয়। তাহলে গসাগু লসাগু পেয়ে গেছি। একটা গসাগু কত? 12, লসাগু কত? 264। আর একটি সংখ্যা আপনাকে বলেই দিয়েছিল যে 132, তাহলে আর একটা সংখ্যা ধরে নিন এক্স। একটি সংখ্যা বলে দিয়েছিল 132, আর একটা সংখ্যা ধরে নিন এক্স। এবার ক্যালকুলেশন যদি আমি করি আর কি, 132 দিয়ে কেটে দিন, 2 বারে কেটে যাবে, তার মানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 24। তাহলে অন্য সংখ্যাটি কত? অন্য সংখ্যাটি হচ্ছে 24। আনসার করবেন অপশন নাম্বার এ, 24। বলুন, ক্লিয়ার? বাহ, খুব সুন্দর। চলুন নেক্সট অঙ্ক। ভালো অঙ্ক একটা। বলছে যে একজন বনকর্মী সমান সারিতে 60টি আপেল গাছ, 90টি কলা গাছ এবং 120টি আম গাছ লাগাতে চান। কি বলছে, যে একজন বনকর্মী রয়েছে, তিনি একটি সারিতে 60টি আপেল গাছ লাগাবেন, মানে একটি সারিতে আপেল গাছ লাগাবে আর কি। আর কি লাগাবে? 90টি কলা গাছ লাগাবে আর 120টি আম গাছ লাগাবে। গাছের সংখ্যার দিক থেকে মানে গাছের সংখ্যা যেমন, সেই সংখ্যার দিক থেকে তিনি লাগাবে। এছাড়াও তিনি গাছের স্বতন্ত্র সারি তৈরি করতে চান, মানে গাছের স্বতন্ত্র সারি তৈরি করতে চান মানে কি, মানে আম গাছের জায়গায় যেন লেবু গাছ না আসে, লেবু গাছের জায়গায় যেন পেয়ারা গাছ না আসে, মানে আপেল গাছ মানে আপেলি গাছই থাকবে, কলা গাছ মানে কলা গাছই থাকবে, আর আম গাছ মানে আম গাছই থাকবে। স্বতন্ত্র সারি তিনি তৈরি করতে চান, অর্থাৎ এক সারিতে শুধুমাত্র এক ধরনেরই গাছ থাকবে, আদার্স গাছ থাকবে না। তাহলে প্রয়োজনীয় সারির সংখ্যা সর্বনিম্ন নির্ণয় করুন। মানে তাহলে আমি মানে প্রয়োজনীয় সারির সংখ্যা, মানে আমি টোটাল কয়টি সারি লাগবে, মানে সর্বনিম্ন কয়টি সারি আমার লাগবে, তাহলে আমার সমস্ত গাছগুলোকে
আমি লাগাতে পারবো। চলুন, 60টি হচ্ছে আপেল গাছ, 90টি কলা গাছ আর 120টি আম গাছ। চলুন একটু বুঝে করার চেষ্টা করুন। অপশন নাম্বার সি করছেন 10। আচ্ছা, আর বাকিদের? শিউলি ম্যাডাম সি, সানিয়া ম্যাডাম সি আনসার দিয়েছেন, বাকিরা দিন একটু একটু। শিপ্রা ম্যাডাম 12 বলছেন। চলুন দেখি একটু আমরা। তাহলে একজন বনকর্মী সমান সারিতে 60টা আপেল গাছ, তাহলে আপেল গাছ কয়টি লাগাবে? আপেল গাছ লাগাবে হচ্ছে 60টি। কলা গাছ, কলা গাছ লাগাবে 120টি। আর সরি, কলা গাছ 90টি, কলা গাছ 90টি। আর আম গাছ লাগাবে, আম গাছ লাগাবে হচ্ছে 120টি। এবার ঘটনা হলো যে সারিটা সমানই হবে আর কি, তাহলে সারি সমান করতে গেলে অবশ্যই এদের এইচসিএফ নিতে হবে। তাহলে এইচসিএফ এদের বের করুন। 60, 90 আর হচ্ছে 120, এদের এইচসিএফ কত হচ্ছে? চলুন এটাকে আমি 30 দিয়ে যদি ডিরেক্টলি দিয়ে দিলাম, 30 দুগুণে 60, 3 30 90, 4 30 120। মানে এদের এইচসিএফ হচ্ছে কত? এইচসিএফ হচ্ছে 30। মানে আমি সর্বোচ্চ 30টা করে গাছ লাগাতে পারবো একটা সারিতে। সর্বোচ্চ আমি 30টা করে গাছ লাগাতে পারবো। সর্বোচ্চ যদি আমি 30টা করে গাছ লাগাতে পারি, মানে লাগাতে পারি আর কি, 30টার বেশি লাগানো যাবে না, কেননা তখন গোলমাল হয়ে যাবে আর কি। তাহলে আমার আপেল গাছ 60খানা আছে, তাহলে আমি যদি একটা সারিতে যদি 30টা করে লাগাই, তাহলে আপেলের কয়টা সারি হবে বলুন তো? আপেলের কয়টা সারি হবে? দুটো সারি হবে, দুটো। আর এই যে কলা গাছ যদি আমি 30টা করে লাগাই, তাহলে কলা গাছের কয়টা সারি হবে? 3টা। হ্যাঁ, আর এই যে আম গাছও যদি আমি 30টা করে লাগাই, তাহলে আম গাছের কয়টা সারি হবে? 4টে। তো আমার সর্বনিম্ন আমার কয়টা সারি লাগবে? 2 আর 4 6, 6 আর 3 9, মানে আমার 9টা সারি লাগবে। 9টি। দেখুন বোঝা গেল? ক্লিয়ার প্রত্যেকের? চলো, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 108, সংখ্যাগুলির গসাগু হলো 12, সংখ্যাগুলির মধ্যকার পার্থক্য কত? দুটি সংখ্যার যোগফল হলো 108, সংখ্যাগুলির গসাগু হলো 12, সংখ্যাগুলির মধ্যকার পার্থক্য কত? সংখ্যাগুলির মধ্যকার পার্থক্য কত? চলুন আনসার করুন। কি বলছে? যে দুটি সংখ্যার যোগফল বলছে 108 আর সংখ্যাগুলির গসাগু বলছে 12। তাহলে সংখ্যাগুলির গসাগু কত? গসাগু বলে দিয়েছে 12। তাহলে আমরা এখান থেকে একটা ধরতে পারি যে একটা সংখ্যা 12x আর একটা সংখ্যা 12y। বলুন, একটা সংখ্যা 12x আর একটা সংখ্যা হচ্ছে 12y, এবং এখানে x এবং y পরস্পর মৌলিক। একটা সংখ্যা 12x আর একটা সংখ্যা হচ্ছে 12y, এবং এখানে x এবং y মানে কোপ্রাইম আর কি। এটা আমরা বলতে পারি তো, একটু আগেই বললাম, এটা আমরা বলতে পারি
যে পরস্পর তারা কোপ্রাইম। এবার কি বলছে দেখুন, যে দুটি সংখ্যার যোগফল বলছে 108। দুটি সংখ্যার যোগফল 108, তাহলে এটা একটা সংখ্যা আর এই হচ্ছে একটা সংখ্যা, দুটো সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলে আপনি কত পাবেন? তাহলে 12x প্লাস 12y ইকুয়াল টু কত? 108। 108। এবার বলুন এই যোগটা কিভাবে করলেন? যে 12x আর 12y মানে 24xy নাকি? এই ব্যাপার। তাহলে তাহলে দুজনের মধ্যে 12 আছে, 12 কমন নিয়ে নিন, ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াইকে রেখে দিন ইকুয়াল টু 108। তাহলে x প্লাস ওয়াই 12 এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, মানে হচ্ছে 9। 9 12 108। তো আপনাদেরকে বলেছি যে 1 থেকে 20 ঘর পর্যন্ত এই নামটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। 1 থেকে 20 ঘর পর্যন্ত নামটা একটু কষ্ট করে হলেও মুখস্থ আপনাদের করতে হবে। তাহলে x প্লাস ওয়াই কত হচ্ছে? x প্লাস ওয়াই হচ্ছে 9। তাহলে x প্লাস ওয়াই 9 হচ্ছে, তাহলে আমি কত জোড়া কিভাবে কি করতে পারি দেখুন। তাহলে 8 যোগ 1 একটা সংখ্যা পেতে পারি আমি। 8 যোগ 1 একটা সংখ্যা আমি পেতে পারি। আর কি পেতে পারি? 2 যোগ 7 একটা পেতে পারি। আর কি পেতে পারি? 3 যোগ 6 একটা পেতে পারি। 4 যোগ 5 একটা আমি পেতে পারি, তাই না? 4 যোগ 5 একটা পেতে পারি। আর কিছু কি পেতে পারি? আর তো পাওয়া যাবে না, এগুলোই পাওয়া যাবে। তাহলে এক্স এবং ওয়াইয়ের যে জোড় সংখ্যা সেটা আমি এতগুলো পেতে পারি। এবার এর মধ্যে 3 আর 6 তো কোপ্রাইম নয়, মানে এটাকে সবার প্রথমে আমরা বাদ দিয়ে দেবো আর কি, বাকিগুলো তো কোপ্রাইম আছে। এবার এখানে কি বলেছিল যে সংখ্যাগুলির মধ্যকার পার্থক্য কত? সংখ্যাগুলির মধ্যকার পার্থক্য কত? এবার এখান থেকে আপনাকে একটা একটা করে দেখতে হবে যে কোন অপশনটা কোথায় কি হচ্ছে। তাহলে দেখুন, তাহলে একটা সংখ্যা কি হতে পারে? আমি যদি x 4 ধরি আর y যদি 5 ধরি, x যদি 4 ধরি আর y যদি 5 ধরি, তাহলে একটা 4 বারং কত হবে? 4 বারং হবে 48। একটা হবে 48 আর একটা হবে 60। এদের মধ্যে পার্থক্য কত সংখ্যা দুটোর মধ্যে? 12। 12 অপশানে আছে? 12 অপশানে আছে? অপশানে 12 নেই। একটা সংখ্যা যদি আমি 2 ধরি আর একটা সংখ্যা যদি আমি 7 ধরি, তাহলে একটা কত হবে? একটা 24 হবে আর একটা 7 ধরলে 7 বারং 84 হবে। এদের পার্থক্য কত? এদের পার্থক্য হচ্ছে 60। হ্যাঁ, 60 অপশানে আছে? আছে। আনসার করবেন অপশান নাম্বার ডি। আর পরেরটা এটাকে নিন, 4 এবং 5কে নিন আর কি। এই 4 আর 5কে তো নিয়েছিলাম, 8 এবং 1কে নিন। দেখুন তারও পার্থক্য সেই 12ই আসবে। তাহলে একটা অঙ্কের আনসার দুটো হতে পারে না, 12 12 হতে পারে না। তাহলে সম্ভাব্য আনসার আমাদের 60ই হবে। তাহলে এক্ষেত্রে আপনারা আনসার করবেন অপশান নাম্বার ডি 60। বলুন বোঝা গেছে? ক্লিয়ার? কোনো ডাউটস? চলুন আমরা 15টা অঙ্ক করব। 13 নম্বর অঙ্কে আছি, আর দুটো অঙ্ক রয়েছে আমাদের, তাহলে হয়ে যাবে। নেক্সট অঙ্ক বলছে যে ঘরের কত বাহুগুলি যথাক্রমে 12 মিটার, 18 মিটার এবং 24 মিটার। ঘরের বাহু রয়েছে 12 মিটার, 18 মিটার এবং 24 মিটার। ঘরের সমস্ত দিক পরিমাপ করতে পারে এমন বৃহত্তর স্কেলের দৈর্ঘ্য নির্ণয় করো। কি করতে হবে এটাকে? যে ঘরের বাহুগুলি 12 মিটার, 18 মিটার এবং 24 মিটার। ঘরের সমস্ত দিক পরিমাপ করতে পারে এমন বৃহত্তম স্কেলের দৈর্ঘ্য নির্ণয় করো। একদম এই স্টেপ নিয়ে নিন, তাহলে সহজ ব্যাপার। এই স্টেপ হবে হচ্ছে অপশন নাম্বার ডি। চলুন পরবর্তী প্রশ্ন। চলুন আনসার করুন যে প্রদত্ত রাশিটির গসাগু নির্ধারণ করতে বলছে।
গসাগু মানে হচ্ছে সবার মধ্যে কমন থাকবে। তাহলে প্রদত্ত রাশিটির গসাগু নির্ণয় করতে বলছে। দেখুন এখানে 65 আছে, এখানে 117 আছে, এখানে 156 রয়েছে। একটু দেখে বুঝতে পারছেন, দেখুন সবগুলো 13-র মাল্টিপ্লে আছে, 13-র মাল্টিপ্লে নেই, হ্যাঁ 13 আছে। তাহলে এটা হচ্ছে 13 ইন্টু 5, 5 13 65, এটা হচ্ছে 13 ইন্টু 9 117, আর এটা হচ্ছে 13 ইন্টু কত, এটা 12 নাকি, 10 30 মানে হচ্ছে 13 দুগুণে 26, 13 ইন্টু 12। তাহলে প্রত্যেকের মধ্যে 13 আছে না, 65 117 এবং 156 প্রত্যেকের মধ্যেই 13 আছে। তাহলে 13টাকে ধরে নিয়ে আসুন নিচে, তাহলে এদের গসাগু অবশ্যই 13 হবে। তাহলে এখানে 26 আছে, এখানে 26 আছে, কেটে দিন, 13 হবে তো। পরে এখানে দেখুন এক্স এস কিউব, মানে এক্স তার কিউব রয়েছে, এখানেও এক্স তার কিউব রয়েছে, আর এখানে এক্স তার পাওয়ার রয়েছে 6, এক্স টু দি পাওয়ার 6 রয়েছে। তাহলে প্রত্যেকের মধ্যে এক্স টু দি পাওয়ার 3 এটা কমন রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 3টাকে নিয়ে নিন। পরে দেখুন এখানে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 3, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 5, মানে এখানেও ওয়াই টু দি পাওয়ার 3 প্রত্যেকের মধ্যে কমন রয়েছে। পরে দেখুন জেড, দেখুন জেডেও দেখুন জেড টু দি পাওয়ার 3 প্রত্যেকের মধ্যেই কমন রয়েছে। তাহলে এক্ষেত্রে আপনার আনসার কি করবেন, ডি। গসাগু মানে হচ্ছে সবার মধ্যেই থাকবে আর কি, সবার মধ্যে কমন গে। চলুন, এই ছিল আজকের ক্লাস, আশা করি বোঝা গেছে। পরের দিন আমরা এলসিএম এবং এইচসিএম। বলছি যে 40 নাম্বার অঙ্কটা মানে ওটা আমি কি করে বুঝবো যে ওটা এইচসিএফ এ করতে হবে, ওটা আমি বুঝতে পারিনি, মানে এইচসিএফ কেন করতে হবে ওটা বুঝতে পারিনি। দেখুন বলছি যে একটি ঘরের বাহুগুলি হলো, মানে ঘরের বাহু দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 12 মিটার, একটা হচ্ছে 18 মিটার, একটা হচ্ছে 24 মিটার, এটা হচ্ছে ঘরের বাহু। তাহলে আমি এখানে একটা ঘর আঁকছি আর কি মোটামুটি। যাই হোক এটা একটা ঘর, এখানে একটা দরজা আছে আর কি, এই দরজা দিয়ে যাওয়া যায় ভিতরে। এদিকে 2-4টে জানালা আপনি চাইলে লাগিয়েও নিতে পারেন, না চাইলে নাও পারেন। এটা একটা ঘর, ক্লিয়ার। এবার এখানে ঘরের বাহুগুলো বলে দিয়েছে যে একটা যদি 12 মিটার হয়, একটা 12 মিটার, একটা 18 মিটার, একটা 24 মিটার, এরকম বাহুগুলো বলে দিয়েছে আপনাকে। তারপর কি বলছে যে ঘরের সমস্ত দিক পরিমাপ করতে পারে এমন বৃহত্তম স্কেলের সংখ্যা নির্ণয় করুন। এমন সবচেয়ে বড় স্কেলের সংখ্যা আপনাকে নির্ণয় করতে হবে, মানে সবচেয়ে বড় স্কেলের সংখ্যা নির্ণয় করতে হবে, যে আমি যাতে এদিক দিয়েও যদি পরিমাপ করতে পারি, আবার এদিকেও পরিমাপ করতে পারি, আবার উপরেও পরিমাপ করতে পারি, সব পরিমাপ করতে পারবো আর কি। তাহলে সবচেয়ে বৃহত্তম স্কেল কোনটা হবে, তাহলে এদের গসাগু তো নিতে হবে। তাহলে এদের গসাগু কত, 6, তাহলে আমি বৃহত্তম স্কেলটা 6ই নিতে পারবো। বা এই অঙ্কটা আসে দেখবেন ওই যে টালি দিয়ে, যে আমি সর্বোচ্চ কত বড় মাপের টালি লাগাতে পারবো, বা টালি দিয়ে যদি আসতো তাহলে সর্বোচ্চ আমি কত বড় মাপের টালি লাগাতে পারতাম, এই 6 মিটারের বেশি আমি টালি লাগাতে পারতাম না, আমাকে 6 মিটারের টালি লাগাতে হতো, তবে আমার চারিদিকে মানে সেটিংসটা ঠিকঠাক হতো আর কি। তো ম্যাডাম আস্তে আস্তে অঙ্ক করতে করতে এগুলো চলে আসবে আর কি মাথায়। কনসেপ্টগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করুন, প্র্যাকটিস করতে থাকুন, যে কোনটা এলসিএম কোনটা এইচসিএফ বোঝা যাবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি 15টা অঙ্কই ভালো ছিল, এক্সামে আসার মতো অঙ্ক ছিল, আমি একদম বেছে বেছে নিয়ে এসেছি। এবং এই অঙ্কগুলো আমাদের এসএসসির প্রিভিয়াস ইয়ার নয়, বা রেলেরও প্রিভিয়াস ইয়ার নয়, ব্যাংকেরও প্রিভিয়াস ইয়ার নয়, এগুলো সবগুলোই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে, যত কম্পিটিটিভ এক্সাম লাইক ডাব্লিউবিপি হতে পারে, কেপি হতে পারে,
এসআই হতে পারে, তারপর ডাব্লিউবিসিএস এরও হতে পারে আর কি। বাট ডাব্লিউবিসিএস এ তো অঙ্কের ততটা ভূমিকা থাকে না, ডাব্লিউবিসিএস এর জিকে জিএস এর ভূমিকা প্রচুর থাকে আর কি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ওখানে এক একটা পেপারই থাকে ওগুলো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রিভিয়াস ইয়ার সেখান থেকে এই প্রশ্নগুলো তোলা হয়েছে। বুঝতে পারছেন অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই অঙ্কই আসবে এমনটা নয়, কিন্তু এখান থেকে টাইপস ডেফিনেটলি আসবে আর কি। তো টাইপস আপনাকে মনে রাখতে হবে, টাইপস আপনাকে পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা, এই যে আমরা এত কিছু কনসেপ্টগুলোকে শিখলাম, ঠিক আছে, যে দুটি সংখ্যার গুণফল, যোগফল, যে দুটি সংখ্যার গসাগু বলা থাকলে একটা সংখ্যা হয় হচ্ছে সেই গসাগুর সঙ্গে এক্স ওয়াই, এবং এক্স ওয়াই সেখানে পরস্পর মৌলিক হয় কেন হয়, এই যে ছোটো ছোটো জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে আর কি, তাহলে এসএম এসের থেকে যা অঙ্ক দেবে আশা করছি আপনার কোনো অসুবিধা হবে না, সমস্ত অঙ্ক আপনি করে আসতে পারবেন। চলুন তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি। আগামীকাল দেখা হচ্ছে ঠিক 12টার সময়, এবং অবশ্যই আমি গ্রুপে আপনাদের জানিয়ে দেবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে ম্যাথ ক্লাস হচ্ছে আগামীকাল রাত্রি 12টার সময়, আর আজকে রাত্রে আর কি, রাত্রি 12টা বললাম কি, রাত্রি নয়, আগামীকাল দুপুর 12টায় ম্যাথ ক্লাস, ঠিক আছে। আর সম্ভবত জিকের ক্লাস জিকের ক্লাস আমি সন্ধ্যাতে নেব, এবং গ্রুপে অবশ্যই আপনারা জানতে পেরে যাবেন। আর আমি একটা রেকর্ডেডের প্লেলিস্ট দেবো আর কি, সেই প্লেলিস্টটাও আপনারা দেখে মানে একটা একটা করে দেখতে থাকবেন আর কি। পুরোনো রেকর্ডেড ক্লাস, মানে জিকের স্ট্যাটিক জিকের রেকর্ডেড ক্লাস, তো সেগুলোকেও একটা একটা করে দেখতে থাকবেন। চলুন লেফট করুন, সকলে ভালো থাকবেন, টাটা।